ঠিক আছে। তো আজকের ক্লাস যেটা অ্যাকচুয়ালি 13 নম্বর ক্লাস হওয়ার কথা ছিল, বাট এটা ওই 12 নম্বর হিসেবে এটাকে করবো আজকে। ওকে, এবার এটাকে ইন্টিগ্রেটেড টার্মিনালে ওপেন করে npm install অ্যান্ড এখানে npm run dev। ওকে, তো আগের দিন আমরা মোটামুটি এই রকম টাইপের পেজেস বানাচ্ছিলাম এবং এগুলো দেখছিলাম, তাই তো? তো মোটামুটি আমাদের পেজের যে পার্টগুলো সেগুলো রেডি হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এবং আমরা মেনুটাও চেঞ্জ করছি যখন, তখন অন্য পেজ আসছে। এবার যেটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আপনাকে দেখাচ্ছিলাম বা করছি, ঠিক আছে, মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আপনি যখন পেজের কম্পোনেন্ট তৈরি করছেন বা যে কোনো কিছু রেডি করছেন, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, রিটার্ন যখন করছি তখন এখানে কিন্তু ওভাল ব্র্যাকেট মানে এই ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ হবে, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা HTML কোড রাখবো, এখানে কখনোই মানে কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট ইউজ হবে না, তাহলে কিন্তু আমাদের কোড ভুল দেখাবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এইটা রাখলেন ঠিক আছে, কিন্তু আবার এইরকম যেন না হয় যে এইখানে এরকম H1 মানে কোনো একটা এখানে একটা রয়েছে, এর ভেতরে কিছু একটা লেখা রয়েছে, এরকম দুটো ট্যাগও যেন না থাকে, আচ্ছা, এরকম দুটো ট্যাগ যেন না থাকে, সেই দুটো ট্যাগও কিন্তু প্রবলেম আপনাকে দেবে, এরর, হ্যাঁ, আচ্ছা, আপনাকে প্রবলেম দেবে। এইখানে কি করতে হবে, এইটার পরে একটা মেন ট্যাগ থাকবে, ঠিক আছে। যদি বাই চান্স যদি মনে হয় যে হ্যাঁ আপনার এই ট্যাগটাও দরকার, এটাও এটাও দরকার, হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইখানে একটা র্যাপার ট্যাগ বানিয়ে নিতে হবে। হয় ওর ভেতরে কিছু লিখুন চাই না লিখুন, এরকমভাবে লিখে নিয়ে সেটাকে এরমভাবে এন্ড করে রাখুন, ও, তাহলে আচ্ছা, 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 তাহলে কিন্তু কোনো রকম ইস্যু হবে না, না হলে আচ্ছা, কিন্তু ইস্যু দেখা যাবে, ঠিক আছে। এই যে এখানে প্রত্যেকটা আচ্ছা, টেস্ট আচ্ছা। এসে গেছে, এইখানে কিন্তু এটা দেখা যাবে। তো সেই কারণের জন্য সবসময় মাথায় রাখতে হবে। একটু দাঁড়ান, আমি ফোনটা একটু দিয়ে যাচ্ছি। হুম 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 হ্যাঁ, বলুন। তো সবসময় মাথায় রাখতে হবে যে যখনই কিনা আমরা কিছু একটা জিনিস রেডি করব, ঠিক আছে, সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু এই একটা র্যাপার ট্যাগ ইউজ করতে হবে, আচ্ছা, তারপরে আমরা এখানে মাল্টিপল ইউজ করতে পারি, অথবা আমাদের যে ট্যাগটা আমরা ইউজ করছি কপি পেস্ট করছি সেটা যেন একটাই ট্যাগ থাকে শুরু থেকে শেষ অবধি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তার ভেতরে মাল্টিপল ট্যাগস থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা যেন একটাই ট্যাগ হয়, আচ্ছা, তাহলে আচ্ছা, ঠিক হবে, নাহলে কিন্তু আবার ভুল হবে, ঠিক আছে। ঠিক এখানে আছে। আপনি যে ভুলটা করেছেন সেটা খুবই সামান্য একটা ভুল ছিল, জাস্ট একটা ব্র্যাকেট। ব্র্যাকেটের। তো এইটাকে বুঝে নেওয়া গেল। এবার ব্যাপারটা হচ্ছে আজকের যে টপিকস আমরা যেটা করব কভার, ঠিক আছে, একটু আমরা অ্যাডভান্স লেভেলে ঢুকবো, মানে এক্সাইটমেন্ট লেভেল বাড়বে। আমি একটা অ্যাপ্লিকেশন রেডি করছিলাম, একটা অ্যাপ্লিকেশন রেডি করছিলাম, সেটা হচ্ছে আমার কিছু না, সিম্পল একটা অ্যাপ্লিকেশন। এইখানে শেয়ার মার্কেটের একটা
শেয়ার ট্রেডিং মানে শেয়ার মার্কেটের যখন কেউ ট্রেড করে, তো ট্রেড সাজেশনস নিয়ে অনেকেরই হয়তো অনেক রকম মানে জিজ্ঞাসা থাকে যে ট্রেডের সাজেশনস থাকা, তারপরে মানে ট্রেড এখানে আমার যে প্ল্যাটফর্ম সেখানে থেকে ট্রেড ডাইরেক্ট এক্সিকিউট করতে পারবে না, কিন্তু কোনো ট্রেড করার জন্য ট্রেড সাজেশনস মানে ট্রেড করার জন্য যে হ্যাঁ মানে অ্যাডভাইস যেমন হ্যাঁ মানে ওই ট্রেড টিপস যেরকম হয় সেরকম টাইপেরই এটা একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, যেখানে ট্রেড টিপস এখানে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা এইখানে হচ্ছে স্টক সিম্বলটা, মানে স্টক শেয়ারের সিম্বলটা, এবং সেক্ষেত্রে এখানে যে স্টক শেয়ারটা রয়েছে সেটার নাম দেওয়া হয়েছে, কোন লিস্টে রয়েছে, এনএসসি বিএসসি গ্লোবাল, ঠিক আছে, সমস্ত রকমই মোটামুটি এখানে কভার হয়ে যাবে। তো এনএসসি বিএসসি গ্লোবাল করে তারপরে এখানে ফেচ করলে এখন কারেন্ট প্রাইস কি চলছে ওই স্টকটার, ঠিক আছে, সেটা এসে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে স্টক ট্রেডিং করতে চায় তার ক্যাপিটাল কত থাকবে এবং সে ক্যাপিটাল কতটা লাগিয়ে কাজ করবে, ঠিক আছে, সে ইন্টারডেতে কাজ করবে না ডেলিভারিতে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা এবার তারপরে ব্যাপার হচ্ছে সে ক্যাশে কাজ করবে না মার্জিন নিয়ে কাজ করবে, ঠিক আছে। ক্যাশে মানে হচ্ছে যার ওই পুরো 5,000 টাকার উপরেই করবে, আর মার্জিন হলে কি হচ্ছে 5 টাইম লেভারেজ পায়, এক্সট্রা পায়। তো সেক্ষেত্রে ওই 5 টাইম লেভারেজ নিলে 25,000 টাকা অবধি বাই করতে পারবে। তো এবার ব্যাপার হচ্ছে কি বাই করবে না শর্ট করবে, দু রকমই করতে পারে, বাইও করতে পারে শর্টও করতে পারে, মানে আগে সেল করে তারপরে বাই, বা আগে বাই করে পরে সেল, এটা জানেন তো নিশ্চয়ই ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ তো এইভাবে করে জিনিসটাকে একটা ক্যালকুলেটর মতন দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ এবার ভালো এইখানে এইখানে ক্যালকুলেটরটা দেখা আছে, সেটা মোস্টলি ইন্টারডে, মানে ইন্টারডে হিসাবে ক্যালকুলেশনটা দেওয়া রয়েছে। এখানে ইন্টারডে ট্রেডিং যদি করে, যদি আমরা যদি লেভারেজ নিয়ে কাজ করি, তাহলে নাম্বার অফ শেয়ারস 60টা, মানে যে পিএফসি বলে যে এটা রয়েছে সেটার 60টা রয়েছে। মানে এই কোয়ান্টিটি পারচেজ করবে আর কি হ্যাঁ, এই অ্যামাউন্টে পারচেস করতে পারে, যদি এই অ্যামাউন্টে পারচেস করে, মানে এখানে অ্যামাউন্ট ইচ্ছা মতন দেওয়া যেতে পারে। মনে করুন কেউ বললো যে এখন কারেন্ট প্রাইস এটা রয়েছে, বাট আমি 15তে বা এতে পারচেস করবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে কারেন্ট প্রাইসটা দেখা গেল, কারেন্ট প্রাইস কী আছে সেটা আমি ফেচ করলে কারেন্ট প্রাইস আমাকে দিয়ে দিচ্ছে যে কারেন্ট প্রাইস কী আসছে, হুম কি কারেন্ট প্রাইস কি এখন এটাই হয়ে গেছে নাকি। তো যাই হোক, তখন একটু বেশি ছিল হ্যাঁ বেসিস তো ছিল, আহ, পড়ে গেছে, হ্যাঁ না এখন 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 আরো বেশি তো যাই হোক, আরো 35 পাইছে তো মনে হয় আমি যখন 00 দিয়েছিলাম তখন মনে হয় ওইটাই ছিল। তো এবার এইখানে এখানে এসে গেছে, হ্যাঁ তাহলে আমি এইখান থেকে পারচেস করতে পারি, হ্যাঁ মানে পারচেস যদি অর্ডার করি, তাহলে আমি এখানে পারচেস অর্ডার দিলে পরে আমার এখানে এই এই অ্যামাউন্টে আমাকে স্টপ লস কোথায় লাগাতে হবে সেটা বলে দিচ্ছে চট জলদি। আর টার্গেট কি এক্সপেক্ট করতে পারি, আমার রেশিও কী হবে, রেশিও হচ্ছে 1 পয়েন্ট মানে স্টপ লস, আর 2 পয়েন্ট প্রফিট। যদি 2 পয়েন্টে প্রফিটে যাই তাহলে সেক্ষেত্রে আমি ট্যাক্স ফ্যাক্স কেটে এই টাকাটা প্রফিটে দেখতে পাবো, আর যদি স্টপ লস হিট করে যায় তাহলে এই টাকা আমার চলে যাবে। এবার এই হলো পুরো ব্যাপারটা। এবার এখানে কত টাকা ট্রেড হচ্ছে, কী ব্যাপার স্যাপার, কত টাকার ম্যাক্সিমাম প্রফিট আসছে, তার ব্রোকারেজ চার্জেস কী আছে, সমস্ত যে ট্যাক্সেসগুলো আছে, টোটাল ট্যাক্স কত পড়ছে সেটা, ঠিক আছে। এছাড়া এখানে রয়েছে আরও অপশানস, আজকের ডে রেঞ্জে কত দেখা যাচ্ছে, বাবা 6 থেকে 15 অবধি আপাতত এখন অবধি ঘোরাঘুরি করেছে। লাস্ট 52 সপ্তাহে এই আপ ডাউন ছিল। পি রেশিও হচ্ছে এইটা, ডিভিডেন্ড এত পার্সেন্ট পাওয়া গেছে, অ্যাভারেজ স্টক প্রাইস ছিল এরকম, আর এখানে সিগন্যাল হচ্ছে স্ট্রং বাই, বাই করার কথা বলা আছে। এবার হচ্ছে কি লং টার্ম স্ট্র্যাটেজি যেটা অ্যাপ্লাই করা যেতে পারে, ট্রেড স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে এখানে
লং টার্ম ট্রেড স্ট্র্যাটেজি রয়েছে, এখান থেকে এই অবধি যদি থাকে প্রাইসে তাহলে বাই করা যেতে পারে, যদিও এখন নিচেই আছে অনেক। এটা হচ্ছে রেকমেন্ডেড এন্ট্রি প্রাইস, মানে লাস্ট 3 মাসের হিসাবে 90 ডেজের হিস্টোরিক্যাল ডেটা যা বলছে সেই হিসাবে বলছে, যদি এই মার্জিনের মধ্যে থাকে তাহলে বাই করা যেতে পারে। আর যদি বাই করা হয় তাহলে তার টার্গেট হতে পারে, ফার্স্ট টার্গেট হতে পারে এইটা, অ্যান্ড সেকেন্ড টার্গেট হতে পারে এইটা, আর স্টপ লস এই জায়গায় লাগানো যেতে পারে, কিন্তু এর থেকেও অনেক নিচেই রয়েছে আপাতত। তার মানে বেসিক্যালি এটা 22 জনের মধ্যেই রয়েছে, স্ট্রং বাই যেহেতু বলছে 22 জনের মধ্যেই আছে, এবং লম্বা বাই করলে এটা প্রফিট থাকবে। এবার তারপরে ওই স্টকটার আরও ডিটেলস মোটামুটি এখানে দেখানো আছে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ট্রেড ক্যালকুলেটর, ঠিক আছে। এটা 1 পেজেরই ব্যাপার আছে, বাট এটাকে যদি আমরা একটা অ্যাপ্লিকেশন ওয়াইজ যদি করি, মানে মনে করুন এই যে পুরো ব্যাপারটা, এটার অ্যাকচুয়ালি কী হচ্ছে, এর একটা এপিআই কাজ করছে পেছনে, ঠিক আছে। মানে এর পেছনে আমি একটা এপিআই রাখা আছে বলে এখানে একটা, এই যে এপিআই এখানে তৈরি করা আছে, এই এপিআই এর ওপর বেস করে কিন্তু সমস্ত ডেটাগুলো আমি পাচ্ছি, ঠিক আছে। মানে এটার ওপরে যদি করি, তো এই যে আমাদের যে স্টক নেম, স্টক সার্চ করার জন্য স্টক নেম এখানে আমরা দেখতে পাচ্ছি, স্টক নেম এখানে পাচ্ছি। তারপরে যদি আমরা ওই স্টকটার ডেটাটা যদি দরকার পড়ে, সেই স্টকের ডেটাটা আমরা এখান থেকে, মানে পুরো ডিটেলস ডেটাটা আমরা পাচ্ছি। অ্যাকচুয়ালি এই পুরো ডেটাটা ডিটেলে পাচ্ছি আর ডেটার ডিটেলসটা, যেটা অ্যাকচুয়ালি এই ডেটা ডিটেলসটার উপর বেস করেই এইটা তৈরি হয়েছে। এটা জাস্ট কন্টেন্ট, অ্যাকচুয়াল ডেটাটা আসছে এখান থেকে, বুঝতে পেরেছি। ঠিক আছে। এই ডেটাটা এইখান থেকেই আসছে, এবার এই ডেটাটাকে নিয়ে ম্যানিপুলেট করে ওখানে সেট করা হয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, লজিক্যাল প্রসেস লাগিয়ে। তো এবার মেন হচ্ছে এইখানে বিভিন্ন রকমের ডেটা স্টক রয়েছে, মানে এটা রয়েছে হিস্টোরিক্যাল ডেটা রয়েছে, 14 দিনের হিস্টোরিক্যাল ডেটা এখানে সেট করা যায়, ঠিক আছে। এইটা 14 দিনের হিসাবে রয়েছে, বাট এটাকে যদি আমরা 90 ডেজ করি, মানে যেটা আমার ওইখানে রেশিওতে যেটা দেওয়া রয়েছে, এই যে 90 ডেজ দিতেই এখানে কী হলো, আমার পুরো টোটাল 90 ডেজের যে স্টক মুভমেন্ট রয়েছে সেটা সম্পূর্ণটা এখানে দেখতে পাবো। এটা এটা 90 দিনের হিসাবে আমরা পুরো দেখতে পাচ্ছি, আবার 90 দিন বাদে যদি মনে হয় যে না আমরা আরও বেশি যদি দেখতে চাই তাও দেখতে পারবো, এখানে সমস্ত হিসাব রয়েছে, ওকে। মানে এটা যেটার উপরে বেস করব সেটার উপরে দেখাবে। এটা আছে। এছাড়া আরও অনেক কিছু আরও আপডেট করেছি এই এপিআর লেভেলটায়। তো এবার এখানে ডিভিডেন্ড কত দিয়েছে লাস্ট 5 বছরে, তার ডিভিডেন্ড হিসাবও এখানে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। কোন সময় কোন টাইমে ডিভিডেন্ড দিয়েছে কত টাকার। তারপরে এখানে স্প্লিটস কতবার হয়েছে, কি কি সেই ব্যাপারটা এখানে দেওয়া রয়েছে, স্টক স্প্লিটস। তারপরে হচ্ছে এখানে, আচ্ছা, এইখানে আর একটা অপশানস রয়েছে অপশন ট্রেড যারা করে, ঠিক আছে। অপশানস ট্রেডের ব্যাপারে ডিটেলস এখানে দেখতে পাওয়া যায়, কিন্তু এখন এটার ওপরে কোনো অপশানস ট্রেড দেখতে পাচ্ছি না, এটার কোনো অপশান ট্রেড হয়তো নেই। তো এরপরে রয়েছে এক্সচেঞ্জ। এই যে এক্সচেঞ্জ ইউআরএল যেটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, কারেন্সি কনভার্সন, ঠিক আছে। কারেন্সি কনভার্টার ইউনিট একটা রয়েছে, যেখানে মানে যদি কেউ ইউএসডি টু আইএনআর, কিন্তু ইউএসডি টু আইএনআর শুধু কেন, এখানে যদি জেপিইউআই মানে জাপানিজ ইয়ন যদি করা হয়, তারও একটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আবার যদি মনে করি এখানে আইএনআর টু জেপিওয়াই, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের প্রত্যেকটা মানে যা যা কারেন্সিজ কনভার্সন আছে, পুরো কনভার্সন রিয়েল টাইম রিপোর্টটাই এখানে পাচ্ছি, ঠিক আছে। তা এটা হলো। এবার তারপরে এখানে লাস্টে রয়েছে প্রেডিকশন, ওই যেটা আমরা এই অ্যাপের মধ্যে এইখানে এই যে এই প্রেডিকশন লেভেলটা যেটা তৈরি করা ছিল সেটাই এখানে বানানো আছে, এইটা হচ্ছে প্রেডিকশন লেভেলটা, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল পুরো ডেটা সেটস। এছাড়াও আরও কিছু অ্যাড করেছি, সেটা অফলাইনে রয়েছে, অনলাইনে এখনও পাঠানো হয়নি।
তো এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ডটা। হুম, কেমন লাগছে? ভালো, খুব ভালো। এটা তো একটা মানে আজকাল অনেকেরই ব্যবহারযোগ্য বিষয়। হ্যাঁ, ওই সফটওয়্যার ডেভেলপার তো চুলকানি বেশি। ট্রেড করার আগে ট্রেডিং সাজেশনস প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছি। তো না, ভালো ভালো হয়েছে। তো, তো এই হচ্ছে ব্যাপার। তো এইবার এই যে অ্যাপ্লিকেশানটা, এই অ্যাপ্লিকেশানটার অ্যাকচুয়ালি আমার মোটো এটাই, যে যারা এই ট্রেড সাজেশনসটা নেবে বা ইউজ করবে, তারা অ্যাকচুয়ালি প্রথমে লগ ইন করবে আমার অ্যাপ্লিকেশানে। ঠিক আছে? আচ্ছা। অ্যাপ্লিকেশানে লগ ইন করে তারা তাদের যে সমস্ত স্টকের ওপরে তারা কাজ করবে, সেই সমস্ত স্টকগুলোকে লিখবে এবং সেই স্টকগুলোকে ডেটাবেসে তাদের ইউজার মেম্বার্স হিসাবে তাদেরকে আহ, রাখা হবে। ঠিক আছে? আচ্ছা। তো এই হচ্ছে বেসিক্যালি ভাবনা চিন্তাটা, মানে আপাতত ভাবনা চিন্তাটা এইভাবে রাখা যে কারণ এপিআই যে কল যেটা করছি, এপিআইয়ের তো একটা খরচা তো আছে। হ্যাঁ। তো এবার বেসিক্যালি এপিআই যদি আমি সবার জন্য যদি ফ্রি করে দিই, মানে হুম, এই এপিআই বা প্লাস এই পার্টটা, তাহলে কী হুম, হবে, আমার মানে খরচা বিশাল হিউজ হয়ে যাবে হ্যাঁ। একটা টাইমের পরে। তো সেই কারণের জন্য এটাকে ওই একটা ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে এটাকে ব্লক করে দেবো। আচ্ছা, আচ্ছা। মানে এটাই। সেখানে পেড ইউজার এরকম ব্যাপার একটা। পেইড ইউজার তো অবশ্যই ভবিষ্যতে আনবো, কারণ তাহলে পরে ওটা একটা বিজনেস প্রসেস হিসাবে হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, বাট হ্যাঁ। ইনিশিয়াল ব্যাপার হচ্ছে যাতে কিনা সবাই মিলে এসে যাতে অ্যাপটাকে যাতে ব্লক না করে দেয়, হুম। সেই কারণের জন্যই প্রথমে ইউজার অথেন্টিকেশনটাকে আচ্ছা, লাগানো আচ্ছা, দরকার। আচ্ছা। একটা মানে কষান দেওয়া আর কি। একটা অথেন্টিকেশন লাগানো দরকার, যাতে কিনা আহ, যারা এদের যারা নন ইউজার বা যারা লগ ইন লগ ইন করেছে তারাই যেন হুম, একমাত্র এটাকে অ্যাক্সেস করতে পারে। আর অ্যাক্সেস সেকেন্ড করতে জিনিস পারে। হচ্ছে, হ্যাঁ, যদি হ্যাঁ। কিনা আমাদের এই অ্যাপ্লিকেশনটাকে যদি কেউ হুম, ব্যবহার করে বা কেউ হুম। করতে চায়, তাহলে যেন সে 1 মিনিট একটু, হ্যাঁ? হ্যাঁ, হ্যালো। হুম যদি ইউজার যদি লগ ইন করে, ঠিক আছে, হুম, হুম, তাহলে ইউজার লগ ইন করলে পরে কমসে কম ইউজারের ইনফরমেশনটা আমাদের কাছে থাকবে। তাহলে কি হুম, হচ্ছে, যদি ইউজার কোনো রকম অ্যাক্টিভিটি করে সেটাকেও আমরা হুম, ট্র্যাক করতে পারবো। প্লাস দরকার পড়লে ইন ফিউচারে তাদের ট্রেডের যেরকম মাত্রা বা সেই টার্গেট অনুযায়ী, যদি এখানে হ্যাঁ, টার্গেট হিট করে তো টার্গেট হিট হয়েছে হুম, তার মেসেজ মেলে পাঠিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, স্টপ লস হিট করে গেলেও সেটাও বলা যেতে পারে যে স্টপ লস হ্যাঁ, হিট হ্যাঁ, করছে, হ্যাঁ, সেল করে দিতে পারো। এরকম কিছু কিছু জিনিস এখানে হ্যাঁ, সেট করা যেতে পারে। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? বাহ! এছাড়া আরও একটা জিনিস থাকতে পারে, যে যতগুলো স্টকসে তারা কাজ করছে সমস্ত স্টকস যদি ডিটেলস যদি রাখে, তাহলে সেক্ষেত্রে হুম, একটা হুম, জিনিস বলা যায় যে এত টাকা স্টকস মানে ইনভেস্টেড অ্যামাউন্ট রয়েছে, আর হ্যাঁ, বেড়ে কমে যা হোক এত টাকা কারেন্ট ভ্যালুয়েশন পজিশন এই। আছে। ঠিক আছে? এইটুকুই সাজেশনস করা, মানে এটা ট্রেডিং প্ল্যাটফর্ম নয়, এটা হচ্ছে জাস্ট হ্যাঁ, টিপস প্ল্যাটফর্ম বা সাজেশনস প্ল্যাটফর্ম হিসেবে এটাকে হ্যাঁ, ইউজ করা যেতে পারে। হ্যাঁ, এই হচ্ছে ওভারঅল গোল। হুম, তাহলে এবার সেই জিনিসটাকে করার জন্য আমাদের ওভারঅল যে জিনিসটা রয়েছে, মানে এই যে প্ল্যাটফর্ম যেটা বানানো হয়েছে, এটাকে একটু মডিফাই হবে, বাট হুম। জিনিসটা অলমোস্ট এইরকমই থাকবে।
তো কেমন জিনিসটা? ভালো, খুবই ভালো। এরকম অ্যাডভাইস প্ল্যাটফর্ম তৈরি করা তো বেশ ভালোই হয়েছে। তো এবার এতে এতে যারা ইউজার আছে তারাও সুবিধা পাবে, মানে এই যে বিভিন্ন যে নোটিফিকেশন গুলো মেলে দেওয়া যাবে বা তারাও মানে হেল্প পাবে। কি মনে হয় এটা দিয়ে বিজনেস হবে? হ্যাঁ, হ্যাঁ, আর অনেকেই তো আজকাল এই সমস্ত গুলো মানে ফলো করছে, মানে অনেকে, সবাই যে ইনভেস্ট করে তা তো না, অনেকে মানে রিসার্চ করে দেখে যে কি পজিশন কি হতে পারে, সেগুলো তো আজকাল অনেকে দেখছে তো এগুলো। মানে আজকাল যা যা দেখছি যে মানে আমাদের থেকে যারা জুনিয়র, তারা ইনভেস্টমেন্ট করার ব্যাপারে অনেকটাই ভাবনা চিন্তা করে, এবং এই সমস্ত গুলো দেখে শুনেই ওরা, দেখছি কি বলছে না, এইখানে করলে ভালো বা ওইটাই করলে ভালো, মানে এটা অনেকটা ভাবনা চিন্তা করছে তারা, দেখছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইনভেস্টমেন্ট করাটা উচিত আমাদের, যেহেতু মানে অ্যাজ এ প্রাইভেট জব হ্যাঁ, বা হ্যাঁ, ফ্রিল্যান্সার হিসেবে যখন কাজ করছি সেক্ষেত্রে আমাদের তো হ্যাঁ, ফিউচার ব্যাকআপস তো আর তেমন কিছু থাকে না। সে না, কারণে সেটাই। তখন এইগুলোতে স্টকসে রেখে দিলে পরে মানে আমারও কিছু আছে, তো সেই হিসাবে হ্যাঁ, স্টকস রেখে দিলে পরে কী হয়, লং টার্মে ভালো পার্সেন্টেজ গেইন করে। হ্যাঁ, এবং আমার এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না একদমই। তো ওই একজন কলিগ প্রথমে বলতে থাকলো অনেক কিছুই, আমি বললাম ভাই দেখ আমার কোনো আইডিয়া নেই এই সমস্ত ব্যাপারে। তারপরে ওই একটু একটু বলাতে আমি মানে সেরকম ভাবে কিছু আর করতে পারিনি এখনো অব্দি। ওই অল্প স্বল্প আর কি, মানে যা হয় আর কি, মানে এজটা বেড়ে গেলে তো আহ, তখন আর সামাল দেওয়া যায় না সব দিকগুলো। ওরা অল্প বয়সী, ওরা আরো বেশি অ্যাক্টিভ আর কি। অ্যাকচুয়ালি আমি এগুলো অনেক শুরুতেই করেছিলাম, বাট তখন জিনিসগুলো অত জানতাম না, সে কারণে এখন রিসেন্টলি এগুলোকে নিয়ে আর একটু বেশি পড়াশোনা আর ঘেটে ঘুটে দেখছি হ্যাঁ, যে হ্যাঁ, যারা কী করা যায়। মানে একটু খুব ইয়ে নিয়ে করে তারা ভালো করতে পারে, মানে প্রথম থেকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, যদি করোনার সময় আপনি যদি 1 লাখ টাকা যদি লাগিয়ে দিতেন, হুম। যদি 1 লাখ টাকা লাগিয়ে দিতেন মিনিমাম, করোনার সময় 1 লাখ টাকা স্টক যদি তোলা যেত, আজকে সেই টাকাটা 3 লাখ টাকা হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, এইটা ওই ছেলেটি আমাকে বললো যে এই সময়ের সময়টা ভালো ছিল, ওই সময়টা অনেকে ইনফ্যাক্ট মানে এখনও বসে ভালো। থেকে এই যে এই মুমেন্টটা, এই যে এখন আমি যেটা দেখতে পাচ্ছি, এই এই যে ওয়ারের যে ব্যাপারটা চলছে। ওয়ারের ব্যাপার শুধু বলো না, এই যে এখন যে সময়টা চলছে, এই সময়টাও ইনভেস্ট করার জন্য খুব ভালো সময়। কারণ আচ্ছা। এই মুমেন্টে আমি যেটা দেখতে পাচ্ছি, মার্কেট ইন্ডেক্স পড়ছে, মানে ঠিক আছে, এবার পড়ছে মানেই তো এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো আর বন্ধ হয়ে যাবে না, ঠিক আছে। না। এবার এখানে পিএফসি পাওয়ার কর্পোরেশন, এটা হচ্ছে পাওয়ার এই ফিন কর্প, পাওয়ার হ্যাঁ, ফাইন্যান্স কর্পোরেশন। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে সবই গভর্নমেন্ট সংস্থা, ঠিক আছে। এবার হ্যাঁ, গভর্নমেন্ট সংস্থা হওয়ার জন্য কি হচ্ছে, এইগুলো চট করে এগুলো মানে পড়ে যাবে না, ঠিক আছে। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে বা মানে এটা উঠে চলে গেল তাও নয় আর কি। না। এবার ব্যাপার হচ্ছে এইটা এখন কি হচ্ছে, মার্কেটের যা রেশিও আছে, এইটার অন্তত যা রেশিও আছে, এটার অ্যাকচুয়ালি লাস্ট 52 সপ্তাহের রেশিও হচ্ছে এইটা। তো এই মুমেন্টে এটা রয়েছে মিডিল পজিশানে, ঠিক আছে। তো এটার নামতে পারে আপ টু এত অবধি, আচ্ছা, আচ্ছা। এত অবধি নামতে পারে, কিন্তু নামবে না। যতদূর সম্ভব এত দূর নামা উচিত না, ঠিক আছে, এত দূর নামতে পারে। এবার গত 2-3 দিন ধরে দেখছি পড়ছে, পড়ার দিকেই রয়েছে। তো যাই হোক, এখানে স্ট্রং বাই রয়েছে, মানে সিগন্যাল তো স্ট্রং বাই দিকে দিয়েছে। হ্যাঁ, 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 এবার লাস্ট 30 দিনের, সরি লাস্ট 90 দিনের হিস্ট্রিক্যাল ডেটা বলছে যে এই রেঞ্জে ঢুকলে পরে আহ, এই ধরনের প্রফিট টার্গেট আশা করা যেতে পারে। কিন্তু হ্যাঁ, এই প্রফিট টার্গেট অবশ্যই শর্ট টার্মে নয়, লং টার্মে, ঠিক আছে। লং টার্ম, হ্যাঁ, হ্যাঁ,
তো সেই কারণের জন্য শর্ট টার্ম ট্রেডটা হচ্ছে এখানে দেওয়া আছে, শর্ট টার্ম ট্রেডিংটা, কিন্তু লং টার্ম ট্রেডটা হচ্ছে এইটা মানে এক্সপেক্টেড, হ্যাঁ যেটার জন্য অনেক বেশি আর্ন হতে পারে। এবার তার মধ্যে এখানে ম্যাট্রিক্স রয়েছে যে যদি 3 পয়েন্টে মানে 3% যদি করে তাহলে এত টাকা প্রফিট হয়ে যাবে, 5,000 টাকা হিসাবে। তো এটা শর্ট টার্ম ট্রেডিংই করতে হবে। এবং মা- যা দেখা যাচ্ছে এটা ছিল, এই একটু আগে ছিল 12তে চলে গেছিলো, ঠিক আছে, 12.85-তে চলে গেছিলো, এখন আবার 13.50-এ এসে গেছে। তার মানে বেসিক্যালি আমাদের কিন্তু অলরেডি একটা হিট যেটা করার হ্যাঁ সেটা এখানে করতে পারে। এখানে যে টার্গেটটা দিয়ে রেখেছে, এক্সিট টার্গেট, সেই টার্গেট এখনও পর্যন্ত আজকের ডেটে মিট করেনি, আজকের ডেটে এখনও মিট করেনি, তবে পসিবিলিটিস থাকতে পারে, হতে পারে হিট করার, কারণ এখন তো ট্রেড চলছে, তো এখন হিট হতেও পারে। ঠিক। যাই হোক, এই হচ্ছে মোটামুটি ওভারঅল প্রসেস। তো এটা সিঙ্গেল পেজের মধ্যেই পুরো ব্যাপারটা রয়েছে, এই ট্রেডটা। হ্যাঁ এবার এটাকেই যদি আমরা অ্যাপ্লিকেশনের যদি করি, ড্যাশবোর্ড হিসাবে যদি করি, তাহলে সেই ড্যাশবোর্ড হিসাবে এখানে এই স্টকের যে ব্যাপারের যে ট্রেডিংয়ের যে ব্যাপারটা, সেটাকে আর একটু বেটারভাবে ইউআই ডিজাইন করে করা যেতে পারে। এবার তার জন্য আমাদের কাছে রয়েছে ব্যাকএন্ডের ডেটা, আর ফ্রন্ট এন্ডে থাকবে ইউআই আর তার কিছু কনসেপ্ট, ঠিক আছে। যেমন কিনা এই যে ক্যালকুলেটরটা, এই ক্যালকুলেটরটা অবশ্যই ফ্রন্ট এন্ডে করা, যেটা ব্যাক এন্ড থেকে আসেনি, ব্যাক এন্ড থেকে শুধু ডেটাটা নেওয়া হয়েছে, এই ক্যালকুলেশনটা ফ্রন্ট এন্ডেই রাখা আছে, ও আচ্ছা এই ক্যালকুলেশন পার্টটা। যে কারণ মেনলি ব্যাক এন্ডের উপর সব কিছু প্রেশার দিলে মুশকিল আছে। মানে ভাগ করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো সেই কারণে এই ক্যালকুলেশনের পার্টটা ফ্রন্ট এন্ডে রয়েছে, বাট বাকি যা যা ডেটা দেখা যাচ্ছে সবই ব্যাক এন্ড থেকে আসছে। এটা একটা সুবিধা, কারণ মেনলি ব্যাপার হচ্ছে যাদের যারা ডে ট্রেডিং করবে তাদের জন্য এই ডেটাগুলো হতে পারে, বাট মেন হচ্ছে তার কুইক অ্যাকশনস একটা রিপোর্ট দরকার, কুইক অ্যাকশন রিপোর্ট। হ্যাঁ তো কুইক অ্যাকশন রিপোর্ট হচ্ছে এটা তাদের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা এইরকম ধরনের যদি একটা অ্যাপ্লিকেশন বানাতে চাই, বানাতে পারি, ঠিক আছে। তার জন্য আমাদের এই অ্যাপ্লিকেশনের যে ডেটা সেটটা, সেটা আমরা পেছনের দেওয়া রয়েছে, আর ফ্রন্ট এন্ডে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ইউআই বানাবো। ওকে, তাহলে কি করা যাক এইরকম একটা অ্যাপ্লিকেশনের স্টার্টিং। তাহলে এইখানে আমরা এই যে অ্যাপ্লিকেশনটা, এটা করতে গেলে এখানে আমরা ফার্স্টে কি করব, এখানে একটা নতুনই প্রজেক্ট ওপেন করে নিই, ঠিক আছে। আচ্ছা নতুন প্রজেক্ট, নতুন প্রজেক্ট দরকার নেই, এই প্রজেক্টই থাক, ঠিক আছে। আমরা এর ভেতরে একটা পেজ নিয়ে নিই। এক একটা একটা সেকশনস বানিয়ে নিই, যে সেকশনসের মধ্যে আমরা এটাকে লগ ইন ফগিনের ব্যাপারটা করব, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এর ভেতরে যদি আমরা পেজ বা সেকশনসে যদি যাই, এবার মেন হচ্ছে এখানে ফ্রন্ট এন্ডের পার্ট রয়েছে, ফ্রন্ট এন্ডে অ্যাবাউট কন্ট্যাক্ট এরমভাবে রয়েছে, ঠিক আছে। এবার এইটা যেটা রয়েছে এটা হচ্ছে ট্রেড ক্যালকুলেটর, ঠিক আছে, অ্যাডভান্স ট্রেড ক্যালকুলেটর। ট্রেড ক্যালকুলেটর যদি আমরা বসাই আপাতত, তো সেক্ষেত্রে ট্রেড ক্যালকুলেটর বলে আমরা এখানে একটা ট্রেড ডট টিএসএক্স বলে এখানে একটা পেজ এখানে রেডি করলাম, এবং এই ট্রেড ক্যালকুলেটরের যে ক্যালকুলেশন ডেটা, সেটাকে আমরা এখানে আপাতত যা আছে অ্যাজ ইট ইস এইটাকে নিয়ে এখানে সেট করব। ওকে, তো এই যে ট্রেড ক্যালকুলেটর, এই ট্রেড ক্যালকুলেটরে আমাদের ফার্স্টে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন ট্রেড, ওকে, এটা নিলাম। নেওয়ার পরে এইটাকে অবভিয়াসলি আমরা রাউটসের মধ্যে এনলিস্ট করব। তো এইখানে পাথ নিলাম, পাথের মধ্যে এখানে পাথের মধ্যে এখানে পাথ নেম হচ্ছে
আচ্ছা, একটা টিআরএ। জিনিস জিজ্ঞেস করছি, হুম। এই যে তোমার যে এই এআই যে ইয়েগুলো আগের দিনে যে ক্লাসে বলেছিলে যে এখানে এআই লাগানো আছে এই ভিজুয়াল কোডের মধ্যে, হুম। সেগুলো কি কোনো ওই পারচেস করা এরকম টাইপের? না, আমার ফ্রি। আচ্ছা, আমার ফ্রিতে চলছে, আমি পারচেস করিনি। আহ, এই এই এই- এইগুলোকে কিভাবে লাগাবো একটু আমাকে বলে দিও তো। মানে এই যে এইখানে দেখি এইখানে দেখি যে তুমি ও এগুলো এখান থেকেই যেমন। হুম, এইখানেই, এখানে আচ্ছা, উইন্ডসার্ভ বলে একটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার কথা বলেছিলে। এই উইন্ডসার্ভ এইটাই হুম হুম, আমাকে বেশি সাজেস্ট করছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা এটা আগে ছিল কোডিয়াম নাম ছিল এর, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা যখন এআই স্টেবল হয়নি তার আগে থেকে আমি এটাকে ইউটিলাইজ করছি। তো সেক্ষেত্রে এটা কোডিয়াম থেকে উইন্ডসার্ভ হয়েছে, ঠিক আছে। উইন্ডসার্ভ প্লাগিনস মানে উইন্ডসার্ভ অ্যাকচুয়ালি প্রিমিয়াম প্লাগিনস হয়ে গেছে, কিন্তু আচ্ছা আমার ক্ষেত্রে এটা আপাতত ফ্রি রয়েছে, ঠিক আছে। কারণ যেহেতু বহু বছর ধরে কন্ট্রিবিউট করে যাচ্ছি বা কাজ করছি, তো কন্ট্রিবিউশন হচ্ছে। তো এখানে উইন্ডসার্ভের আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে ইনবিল্ড, ইনবিল্ড রয়েছে এর কোপাইলট, ঠিক আছে। ইনবিল্ড আছে কোপাইলট, যেহেতু এটা মাইক্রোসফটের কোপাইলট, মাইক্রোসফট অ্যাকাউন্টেও আমার লগ ইন করা, তো সেক্ষেত্রে কোপাইলটও আছে, ঠিক আছে। এই এই যে এই যে লগ ইনের জায়গাগুলো দেখাচ্ছ নিচে, হুম। এইটা কি প্রত্যেকটা তোমার আলাদা আলাদা ইমেল আইডি দিয়ে এরকম করা একটু? না না, আমি আলাদা আলাদা ইমেল আইডি এখানে লাগাইনি, আমার অ্যাকচুয়ালি একটাই ইমেল আইডি সব জায়গায় হুম, কানেক্টেড, ঠিক আছে। তো আমি একটাই ইমেল আইডি ইউজ করি, আমার আছে হ্যাঁ, এবার অনেকগুলো। এই ইমেল আইডিটা দিয়ে হুম। তুমি আহ, এইগুলো তো মানে লগ ইন করে রেখেছো, হুম। এবার তারপরে এইগুলো এখানে অ্যাড করে নিয়েছো হ্যাঁ, এই। তো মানে আমার এখানে কী হয়েছে, এই প্লাগিনসগুলোকে অ্যাক্টিভেট করতে গিয়ে আমাকে এইখানে লগ ইন করতে হয়েছে, ঠিক আছে। মানে আম, এখানে যখনই আমি অ্যাক্টিভেট করব, অ্যাক্টিভেট হ্যাঁ, করলেই এখানে লগ ইন অপশানস দিয়ে দেয়। এবার সেটা ওই আচ্ছা ব্রাউজারে গিয়ে লগ ইন করে রেখে দিয়েছি, ব্যাস, জাস্ট আর কিচ্ছু করতে হয়নি। আচ্ছা আচ্ছা এবার লগ ইন হয়ে গেলে পরে এখানে অটোমেটিক্যালি লগ ইন হয়ে বসে থাকে। আচ্ছা। এবার এবার লগ আউট করে যদি দাও কখনো, হুম। তাহলে কি এখান থেকেও চলে যাবে সেগুলো? হ্যাঁ, আমি লগ আউট যদি করে দিই তাহলে এই ফিচার্সগুলো আর কাজ করবে না, আচ্ছা এআই ফিচার্সটা কাজ করবে না। চলে যাবে না, আমি যতক্ষণ না আনইনস্টল না করছি, এক্সটেনশন আনইনস্টল না করছি, ততক্ষণ যাবে না। ও কিন্তু আচ্ছা কিন্তু মেন হচ্ছে আমার এগুলো কাজ করবে না লগ আউট থাকলে, আচ্ছা আচ্ছা, ঠিক লগ আছে। আউট থাকলে কাজ করবে না। এবার এখানে আমি দু তিনটে জিনিস আমার এখানে ইউটিলাইজ হচ্ছে। হ্যাঁ, আহ, তুমি বলেছিলে এখানে উইন্ডসার্ভ রয়েছে, এখানে আরেকটা জেমিনি আছে, হ্যাঁ রয়েছে, তারপরে কোপাইলট রয়েছে, মানে হ্যাঁ, তিন আর চারটে। জেমিনির একটা কি জানি বলেছিলে, হুম। জেমিনির একটা কি হ্যাঁ, এই তো লিখছিলে। জেমিনি, জেমিনি হ্যাঁ রয়েছে। হ্যাঁ তো হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে আমাদের দু তিন রকমের অপশানস মানে আমার কাজ করছে, ঠিক আছে। হুম এবার তাতে কি হয়েছে, আমার অ্যাকচুয়ালি একটা এআই যেহেতু এখানে কাজ করছে না, সেক্ষেত্রে কেউ একজন আমাকে চেপেও ধরতে পারছে না যে হুম, পেমেন্ট করতে হবে। কারণ যখনই আমার একটা এআই কাজ করা বন্ধ করে দিচ্ছে, তখন অন্যটা আমাকে সাপোর্ট করছে। আচ্ছা আচ্ছা তো এইভাবে কি হচ্ছে, আমার তিন চারটে এআই একসঙ্গে মানে এই কোড এডিটারটার মধ্যে থাকার জন্য আমার এখানে হ্যাঁ অলওয়েজ আমার ফ্রিতে হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক কোড আছে। সাজেশনসটা, ঠিক আছে। আর ভাইব কোড যেটা বলে, মানে বেসিক্যালি আমি শুধু জাস্ট আইডিয়াটা লিখবো আর কোড করে দেবে, সেই হুম জিনিসটা করা যায়। এবার সেই জিনিসটা করার জন্য এখানে এই যে ওপেন ইন এজেন্ট বলে অপশানস রেখেছে, এইটা করলে পরে তখন আমার টোকেন খরচা হবে, তখন আমার খরচা বেড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা এইটা করলে খরচা বেড়ে যাবে, কারণ এইটাতে কি হয়, এই জিনিসটার মধ্যে আমরা হুম যা করব সেটার হুম জন্য কিন্তু আমাকে মানে প্ল্যান নিতে হবে। আচ্ছা, মানে ওই 1 মান্থ ইয়ে বা 1 ইয়ার ইয়ে এরকম হ্যাঁ, আমাকে ব্যাপারগুলো আমাকে নিতে এখানে হবে। প্ল্যান নিতে হবে, এবার আমাকে আপগ্রেড করতে হবে, কারণ আমার এই যে কোপাইলট ফ্রি যেটা আছে, আমার এখানে ক্রেডিট ইউজেস 200 রয়েছে, ঠিক আছে। বাট আমি এখনও পর্যন্ত কিছু ইউজ করিনি, ঠিক হ্যাঁ আছে। কিন্তু যেই ঠিক আছে। মুমেন্টে আমি ইউজ করা শুরু করবো, সঙ্গে সঙ্গে আমার এই ক্রেডিট ক্রেডিট সাট শেষ ওই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে
সাবস্ক্রিপশনের কথা বলবে। হ্যাঁ, তখন সাথে সাথে শেষ হয়ে যাবে, আর আমার দরকারও নেই। কারণ বেসিক্যালি এত এআই বা এত কিছু জিনিস রয়েছে যার জন্য আমার এখানে এই এই পার্টটা আমার দরকার পড়ে না। আচ্ছা। আমার জাস্ট কোড লেখার সময় টুকটাক হেল্প করে দিলেই যথেষ্ট। আমার তো এন্টায়ারলি আমাকে পুরো জিনিস বলতে লাগবে না। হ্যাঁ। আমার আহ, এই কোথা থেকে কম্পোনেন্টটাকে টেনে আনবো, যেটা আমার নর্মালি প্লাগইনসই বলে দেয়, নর্মাল হ্যাঁ। নর্মাল কোড প্লাগইনসই বলে দেয়। এবার তার সঙ্গে যদি এক্সট্রা কোনো যদি সাজেশনস দেয় তো দিক, তাতে কোনো যায় আসে না। কারণ আমি ডেডিকেটেডভাবে আমি কোনো এআইয়ের ওপর ডিপেন্ডেন্ট নই। ঠিক আছে, যারা কিনা এইটার উপরে কাজ করবে তারা এআই এর উপর হ্যাঁ। ফুললি ডিপেন্ডেন্ট। তাদের জন্য টোকেন ইউজ হবে, তাদের জন্য পেমেন্ট করতেই হবে। আমি এআই এর উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট নেই। আমি তো জাস্ট আমার কোডটা করছি। এবার সাজেশন দিল দিল, না দিল না দিল, দিলে ওদের লাভ, না দিলে ওদের ক্ষতি। কারণ দিলে লাভটা কী হচ্ছে, যখনই কোড সাজেশনসটা আসছে আমি যদি ওটাকে অ্যাকসেপ্ট করছি বা ইউজ করছি, তার মানে ও খাতায় ভ্যালিডেট হয়ে গেল যে এই কোডটা এখানে যাবে। আচ্ছা। সেটা ওদের এআই ট্রেনিংয়ের ক্ষেত্রে অনেক বেটার প্রযোজ্য, কিন্তু আমার ক্ষেত্রে ওটা প্রযোজ্য নয়। হুম। আমার ক্ষেত্রে কী হচ্ছে, আমি জাস্ট কোডটা পাচ্ছি, হয়ে যাচ্ছে আমার সুবিধা। কিন্তু যখনই আমি ওই কোডটাকে অ্যাপ্লাই করছি আমার কোডের মধ্যে, তখন ওদের কাছে কী হচ্ছে, ওটা অ্যাপ্রুভাল পেয়ে গেল যে এই জায়গায় এই কোডটা যাবে, এবং ওটা ট্রেন হয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য কী হচ্ছে, এই যে উইন্ডসার্ভ বা এই যে আমার জেমিনি বা কোপাইলট যেই হেল্প করুক না কেন, সে কিন্তু অ্যাকচুয়ালি আমাকে হেল্প শুধু করছে না, শুধু আমার দিক দিয়ে যে আমার হেল্প হচ্ছে তা নয়, ওদের দিক দিয়েও হেল্প হচ্ছে। কারণ আমার যে এক্সপার্ট নলেজটা রয়েছে সেটা ভ্যারিফাই হয়ে যাচ্ছে, কালেক্ট করতে পারছে। ভ্যারিফাই হয়ে যাচ্ছে। যে কারণে কী হচ্ছে, ওরা যখন ওই এই যে এই প্ল্যাটফর্মটার উপর বেস করে যখন সাজেশনস দেবে, হুম। যাদেরকে দেবে তারা নন কোডার হতে পারে, তারা ওই আমার কোডের ডিসিশনটাকেই তারা ওখানে অ্যাপ্লাই করে হ্যাঁ, দেয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। আর তার জন্য কী হচ্ছে, এদেরকে পেমেন্ট করতে হবে। মানে আমার নলেজের ভাগ নিয়ে এরা সেই নলেজকে বেঁচে দিচ্ছে অন্য জায়গায়। হ্যাঁ, হ্যাঁ। সে ঠিক আছে, করছে করুক। এবার অ্যাজ এ প্রফেশনাল আমি আমার যে কাজটা করি সেটা আমি করে যাচ্ছি, এবং তার জন্য আমাকে যেটা সাজেশন করছে, আগে কী হতো, আগে আইডি কেন ব্যবহার করা হতো, যাতে কিনা আমি কোড সাজেশনসটা পাই চট জলদি। হ্যাঁ। এখন এআইটা সেই কোড সাজেশনই করছে একটু বেটার ওয়েতে। ঠিক আছে। সেই কারণে এর ওপর আমি ডিপেন্ডেন্ট নই, আর এটা আমার ফ্রিতে দিলে ওদের লস নয়, ওদের লাভই। না, আমার ওই তোমার ভিডিও দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে একটু জিজ্ঞেস করবো তো এগুলো সব পেমেন্ট করা। না, আমার আমি তো বলে দিলাম আমি পেমেন্ট করিনি, আর চট করে করবো না। ওকে, তো এবার হচ্ছে এইখানে আমরা মেনু। মেনুর মধ্যে ট্রেড বলে একটা মেনু অ্যাড করে দেবো। ঠিক আছে, এইখানে ড্যাশবোর্ড বলছে বটে, আপাতত ট্রেড বলে রাখি। ট্রেড ট্রেড ড্যাশবোর্ড হিসেবেই থাক। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে, এটা ট্রেড ড্যাশবোর্ড হলো, তাহলে এখানে আমরা ট্রেড বলে অপশন এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই ট্রেড ড্যাশবোর্ডের মধ্যে আমাদের এইরকম টাইপের ফর্ম বিল্ড করতে হবে। এবার এই ফর্ম বিল্ডিংয়ের জন্য আমাদের এইখানে এই পেজের মধ্যে যেতে হবে। ওকে, এবার এখানে H1 ট্যাগের মধ্যে রেড কালার রয়েছে, এটা ভালো না, আমি সরিয়ে দিই। কারণ শুধুমধু ভুলভাল জিনিস। আচ্ছা, এবার এখানে কি হচ্ছে, বাই ডিফল্ট এখানে অ্যাপ্লিকেশন নেম মাই ক্যাশন নাম দিয়ে দিচ্ছি একটা। তো এখানে এটা মাই অ্যাপ্লিকেশন থাকছে, বাট আমরা যখন যে পেজে ওপেন হবে
সেই পেজে ওপেন হওয়ার জন্য এইখানে আমরা একটা জিনিস করতে পারি। এখানে একটা হুকস ব্যবহার করছি, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে লোডিং হুক। মানে যে মুমেন্টে আমার এই পার্টটা ওপেন হবে সেই মুমেন্টে আমার এইখানে এই টাইটেলটা চেঞ্জ করব বা এখানে আদার্স জিনিস চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই জিনিসটা যদি করতে চাই, এবার এটা করার জন্য এখানে ইউজ এফেক্ট বলে একটা ফাংশন রয়েছে, ঠিক আছে। এই ফাংশনটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। এইটাকে বলা হয় এটা একটা হুক, মানে এটাকে একটা হুক ফাংশন, যেমন কিনা আমরা ইউজ স্টেট যেমন করছি সেরকম একটা ইউজ এফেক্ট। এটা হচ্ছে আমার হুক ফাংশন। এই হুক ফাংশনটার পারপাস হচ্ছে যে যখনই আমাদের এই পার্টিকুলার মানে কম্পোনেন্টটা ওপেন হচ্ছে, এই কম্পোনেন্টটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে অন লোডিং, মানে এটা হচ্ছে অন লোডিং এ আমরা কিছু একটা চেঞ্জ করতে পারি বা কিছু একটা লিখতে পারি। তো যেহেতু আমার এখানে এই পেজটা যখন লোড হচ্ছে, তখন আমি ডকুমেন্ট ডট টাইটেলে এখানে ট্রেড ড্যাশবোর্ড বলে আমি এখানে এটা টাইটেলে দিয়ে দিলাম। তার মানে দেখুন এটা ট্রেড ড্যাশবোর্ড হয়ে থাকলো। নর্মালি আমার এটা চেঞ্জ হলো না, বাট যখনই আমার এটা থাকছে তখন এটা, ঠিক আছে। তো এই হিসাবে আমি একটা অপশানস রাখতে পারি। এবার এই যে ট্রেড ড্যাশবোর্ডটা, এটা আমরা প্রত্যেকটা পেজের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে সেট করতে পারি, ঠিক আছে। প্রত্যেকটা পেজের ক্ষেত্রে এই জিনিসটা আলাদা আলাদাভাবে এখানে আসতে পারে। আর এই ক্ষেত্রে আমরা এখানে হোম করে দিই। ওয়েলকাম ঠিক আছে, ওয়েলকাম। টু হোম, ওকে। তো এইভাবে এখানে যে এটা গেলাম ওয়েলকাম টু হোম ড্যাশবোর্ড, এরকমভাবে আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি, ওকে। ঠিক আছে, তার মানে এটা ওই এই যে হুক ফাংশনটা, এটা ওই পেজ লোড যেরকম আমাদের আছে সেরকম ইয়েতে কাজ করছে। এটা পেজ লোডিংয়েরই কাজ করছে। এটা পেজ যখন লোড হচ্ছে সেই পেজ লোডিং ইভেন্টসেই এটা এফেক্টটা আনছে, ঠিক আছে, ঠিক আছে। এবার যেহেতু এটা সিঙ্গেল কোডিং প্ল্যাটফর্ম, মানে সিঙ্গেল পেজ প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে কী হচ্ছিলো, এতক্ষণ পর্যন্ত আমরা পেজ চেঞ্জেসে আমরা বুঝতে পারতাম না যে পেজ আমার চেঞ্জ হয়েছে। কারণ যে মুমেন্টে পেজ চেঞ্জ করছি সঙ্গে সঙ্গে পেজটা যখনই চেঞ্জ করছি তখনই কিন্তু পেজ চেঞ্জেসের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই টাইটেল চেঞ্জটা হচ্ছিল না, ঠিক আছে। এখন টাইটেল চেঞ্জ হবে। এবার এইটার মধ্যে একটা সমস্যা আছে কি, এই যে ইউজ এফেক্ট যে ফাংশনটা, ঠিক আছে, এই ফাংশনটাকে ইউটিলাইজ তো করছি, কিন্তু এবার এইখানে হচ্ছে এই ইউজ এফেক্ট দিয়ে আমাকে প্রত্যেকটা জায়গাতে বারবার করে লিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার এটার জন্য আমরা একটা এক্সট্রা এফেক্ট, মানে এক্সট্রা একটা ফাংশনস বানিয়ে রাখতে পারি। সেটা হচ্ছে কাস্টম হুকস বলে, যেটা দিয়ে আমরা ইচ্ছা মতন আমাদের হেরার পার্টটাকে ম্যানিপুলেট করে নিতে পারবো, ঠিক আছে। মানে এসিও হবে না প্রপারলি, বাট দরকার মতন আমাদের হেডের টাইটেল চেঞ্জ করা বা ডেটাগুলোকে সেট করা, এই কাজটা করা যেতে পারে। তাহলে এই কাস্টম হুকটা ওই জন্য করে রাখতে হবে। তখন কাস্টম হুকস লাগবে। এবার কাস্টম হুকস আমাদের পাওয়া যায়, কাস্টম হুকস লাইব্রেরি আছে, ঠিক আছে। মানে থার্ড পার্টি কাস্টম হুকস লাইব্রেরি আছে। এখানে রিয়্যাক্ট হুকস বলে যদি চেক করেন, তাহলে এখানে রিয়্যাক্ট হুকস লাইব্রেরি বলে যদি চেক করি, তাহলে থার্ড পার্টি রিয়্যাক্ট হুকস এই যে ইউজ হুকস বলে এখানে একটা লাইব্রেরি দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে।
কারণ রিয়্যাক্টের অ্যাকচুয়ালি কী হচ্ছে, হুকস বানানো খুবই সোজা, ঠিক আছে। আর এখানে বিভিন্ন পারপাসের জন্য এই যে দেখুন বিভিন্ন রকমের হুকস অলরেডি বানিয়ে রাখা আছে, সবকটাই আচ্ছা ইউজ আচ্ছা দিয়ে লিখেছে এখানে। এই যে যেমন ইউজ ডিবাউন্স, ইউজ লোকাল স্টোরেজ, ইউজ উইন্ডো সাইজ, বিভিন্ন রকমের এফেক্টসের যেগুলো আমাদের ব্রাউজার এফেক্টে যেগুলো কাজ হয়, তা এগুলো চাইলে আমরা কাস্টমাইজ করেও বানাতে পারি। তো এই সমস্ত জিনিসগুলোকে হুকসের মাধ্যমে রেডি করে রেখেছে, ঠিক আছে। একটা দুটো হুকস আমরা বানাতেও পারি চাইলে। এখানে এখানে যেমন এই যে ইউজ ফেজ, মানে এখানে যতগুলো রয়েছে হুকস এখানে দেখা যাচ্ছে, সবকটা হুকসই কাস্টমাইজ করে বানানো সম্ভব এবং খুবই ইজিলি করা যায়। আচ্ছা আচ্ছা এবার যারা জানে তারা বানিয়ে নিতে পারে, যারা জানে না তারা এখান থেকে ডাইরেক্ট প্যাকেজটাকে ডাউনলোড করে ব্যবহার ইউটিলাইজ করে করতে নিতে পারে, পারবো। ঠিক আছে। কারণ এখানে রয়েছে। এছাড়া এখানে এই যে আর একটা এখানে রিয়াক্ট হিউজ হুকস লাইব্রেরি বলে এখানে আর একটা আবার দেখতে পাচ্ছি। এটা আমি বুকমার্ক করে নিই। তো এইখানে এই হুকস লাইব্রেরিতে গেলে পরে এখানে এরাও কিছু হুকস দিচ্ছে হয়তো, ঠিক আছে। এবার এইখানে এই যে বিভিন্ন রকম টাইপের হুকস, যেমন ইউজ ফন্টস, ঠিক আছে, ফন্টস হুকস, ইউজ কি ডাউন। এখানে কি আছে, আমরা কি 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 ডাউন করছি, মানে কি 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 প্রেস করছি ও সেগুলোকে আচ্ছা মনিটর আচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ মানে অ্যাকচুয়ালি যা রিয়্যাক্টের সব থেকে বড় মজা হচ্ছে কি, এই রিয়্যাক্টকে কাস্টমাইজ করা, মানে যদি একবার রিয়্যাক্টকে ভালো করে বোঝা যায়, রিয়্যাক্টকে কাস্টমাইজ করা খুব ইজি। আর সব থেকে বড় সুবিধাটা হচ্ছে এটা যে এর ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি আর লং টাইম সাপোর্ট এর একই রয়েছে। মানে এর যে এর কোনো চেঞ্জেস হয় না, মানে যতই ভার্সন আপগ্রেড হোক না কেন এর কোনো চেঞ্জেস নেই যার জন্য কোনো রকম প্রবলেম হোক, ঠিক আছে। যেটা কিনা অ্যাঙ্গুলার প্রবলেম হয়, অ্যাঙ্গুলার প্রচুর প্রবলেম হয়। অ্যাঙ্গুলারে কী হচ্ছে, আমরা এক একটা ভার্সান এক এক রকমের ভাবে কাজ করে, যে কারণে অ্যাঙ্গুলার যারা ডেভেলপমেন্ট করে অ্যাঙ্গুলার 14 একরকমভাবে কাজ করেছে। মানে বেসিক্যালি অ্যাঙ্গুলার 1 ভার্সন যেটা ছিল সেটা একরকমের ছিল, অ্যাঙ্গুলার 2 যখন মাইগ্রেট করলো তখন টাইপ স্ক্রিপ্টে এসে গেল, টাইপ স্ক্রিপ্টে আসার পরে অ্যাঙ্গুলার 4-এ একটা স্টেবিলিটি আসলো, অ্যাঙ্গুলার 6-এ ভালো মতন কাজ হলো। তারপর অ্যাঙ্গুলার 6-এ কাজ হওয়ার পরে অ্যাঙ্গুলার 6 যখন পপুলার হলো, অ্যাঙ্গুলার 9-এ গিয়ে আবার কিছু চেঞ্জেস করলো, অনেক কিছু ভেঙে চলে গেল। তারপরে ওখানে আবার কিছু রকম ঠিকঠাক হলো, কিছু লোকে ঠিক করলো, আবার অ্যাঙ্গুলার 13-এ গিয়ে আবার ভেঙে চলে ফেললো। আবার সেটাকে ওখানে অ্যাঙ্গুলার 14-এ ঠিকঠাক হলো, 15 চললো, 16-এ গিয়ে আবার চেঞ্জেস করে দিল। বারে বারে এরকম হ্যাঁ, 16 আবার চেঞ্জেস করে দিল, করে দিয়ে এখন 16 থেকে মানে 17 থেকে অ্যাকচুয়ালি আপাতত 22 ভার্সন অ্যাঙ্গুলার মোটামুটি একটা স্টেবিলিটির জায়গায় এসেছে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, অ্যাঙ্গুলার এত বছর থাকার পরেও অ্যাঙ্গুলারের থার্ড পার্টি সাপোর্টস নেই। যা বা বানিয়েছিল লোকে সব সাপোর্ট ছেড়ে দিয়েছে। কেন, এত যদি চেঞ্জ করতে থাকে ইন্টারনালি, হ্যাঁ হ্যাঁ কোরে যদি চেঞ্জ হতে থাকে, তাহলে লোকে ব্যবহার তাহলে করবে কি? আর রিয়্যাক্ট এখানে একটা বুদ্ধিমানের কাজ করেছে, যেখানে কোর লেটেস্ট কোডিংয়ের মধ্যে করতে গিয়ে দেখলো যে প্রবলেম হচ্ছে, ওরা লেটেস্ট কোডিং পার্টটাকেই হাঁটিয়ে দিল। ওরা একেবারে জাভাস্ক্রিপ্টের কোর ফিচার্সে মন দিল। মানে এই যে ফাংশন ওরিয়েন্টেড যে ক্লাস ডিফাইন করা, ঠিক আছে, এটা কোর জাভাস্ক্রিপ্টের পার্ট। এটা কিন্তু মানে কোর জাভাস্ক্রিপ্ট বলতে এটা ES5-এর পার্ট, এটা কিন্তু ES6-এর ম্যাটারটা বলে না। এটা ES6-এ ক্লাস ওরিয়েন্টেড করতে করা যায়, কিন্তু ES6-এ ক্লাস ওরিয়েন্টেড করতে গিয়ে দেখলো যে ওখানে কিছু কমপ্লিকেশনস আসছে, কমপ্লিকেশনই হাঁটিয়ে দিয়েছে। দরকারই নেই নতুন কোড বেসে যাওয়া, পুরোনোতেই থাক করে ওই পুরনো কম্প্যাটেবিলিটি রেখে দিয়েছে। কারণ জাভাস্ক্রিপ্টেও রয়েছে পুরনো কম্প্যাটেবিলিটি, তো এরাও সেই পুরনো কম্প্যাটেবিলিটিটাকে ধরে রেখে জাস্ট ওদের কোড বেসটাকে অপটিমাইজ করে যাচ্ছে, আর কিচ্ছু কাজ করছে না। শুধু ভার্সন আপডেট হয়, কোড বেসটাকে শুধু অপটিমাইজ করছে। কিন্তু এর তো যথেষ্ট পপুলার হয়ে গেছে। হ্যাঁ, সেই কারণের জন্য কী হচ্ছে,
এই যে রিয়্যাক্ট হুকস লাইব্রেরি, রিয়্যাক্ট ইউআই লাইব্রেরি, রিয়্যাক্ট এই লাইব্রেরি, রিয়্যাক্ট সেই লাইব্রেরি, মানে রিয়্যাক্টের জন্য হাজারো জিনিস হাজারো রকমভাবে পাওয়া যায়। তৈরি করে রাখা হয়। এই যে এখানে এটা, এই যে এখানে ব্রেক পয়েন্ট মনিটর করার জন্য একটা ব্রেক পয়েন্ট হুকস, কোন এলিমেন্টটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ রয়েছে সেটাকে মনিটর করার জন্য একটা হুকস, কোন ইভেন্ট এখানে পারফর্ম করছে সেটাকে মনিটর করার জন্য একটা ইউজ ইভেন্ট হুকস, এখানে ব্রাউজারের লোকেশন ট্র্যাক করার জন্য তার একটা হুকস, তারপরে এখানে মিডিয়া কোয়ারি বেসিক্যালি কী করে, ডে নাইট মানে ডার্ক মোড, এই যে ডার্ক অ্যান্ড ডে মোডটাকে সেট করার জন্য মিডিয়া কোয়ারি হুকস, ইউজ টাইটেল যেটা আছে সেটা হচ্ছে টাইটেল হুকস, মানে টাইটেল সেট করার জন্য, ঠিক আছে, টাইটেল হুকস। তো এই রকম টাইপের হাজারো ঘন্টা জিনিস এখানে বানিয়ে রাখা আছে, যেটাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলোকে বানিয়েছে, এবং অবশ্যই এর প্রাইমারি যে হুকসগুলো রয়েছে ইউজ স্টেটের উপর বেস করেই রয়েছে। এখানে যেমন এই যে যেমন এখানে আছে ব্রাউজার রিলেটেড হুকস, এটা এখানে স্টেট লেভেলের হুকস, যে এখানে বিভিন্ন টাইপের স্টেট ম্যানেজমেন্ট করবে। আর এখানে হচ্ছে সেন্সার হুকস, যেখানে আমাদের কোনো রকম অ্যাক্টিভিটি হলে সেটাকে সেন্স করবে। আর ইউটিলিটি শেয়ার্ড এরমভাবে কিছু হুকস এরা দিয়ে রেখেছে। ওকে, মানে এই হচ্ছে ওভারঅল প্রসেস, এটাও তাই। এবার এই যে হুকসের যে ব্যাপারটা, এই হুকসগুলো আবার মানে আমরা রিয়াক্টে যেমন ইউজ করতে পারি, সেরকম আবার ভিউজেএসে, মানে এই যে এখানে যে ভিইউই ভিউজেএস যেটা আছে, এখানেও হুকস ব্যবহার করা যায়, ঠিক আছে। মানে এরাও হুকসের ব্যবহারটাকে রেখেছে। তো সেই কারণে কী হচ্ছে, এর হুকসের কনসেপ্টটাও ওই রিয়াক্টের হুকসের কনসেপ্টটার সঙ্গে ম্যাচ করে। তো যে কারণে কী হচ্ছে, রিয়াক্টেড হুকসকে আমরা ডাইরেক্টলি ভিউতেও ইউজ করতে পারি। তো এই কারণের জন্য ভিউ জেএসটা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, কারণ ওটার অ্যাকচুয়ালি মিক্সড আপ হচ্ছে অ্যাঙ্গুলার এবং রিয়াক্ট দুটোকে মিশিয়ে করেছে। হ্যাঁ, তো দুটোকে মিশিয়ে যেহেতু করেছে, সেক্ষেত্রে দুটোরই ফিচার্স এই এটার মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। যাই হোক, অ্যাকচুয়ালি এইসব করতে গেলে আমি একটু এদিক ওদিক চলে যাই, এটা একটা বড় সমস্যা। ঠিক আছে, একটা জিনিস বলতে গেলে তো আরো ব্যাপারগুলো বলে না নিলে পুরোটা তো মনে হয় হলো না। ঠিক আছে, ঠিক আছে। তো এবার এই হুকসের যে পার্টটা, এবার এইখানে এটা করলাম, করছি। এবার ঘটনাটা হচ্ছে, এবার আমরা ইউআই ডিজাইন করব। তো ইউআই ডিজাইন করলে এখানে ট্রেডটা গেল কোথায়, এখানে এটা রাখা আছে। এবার বেসিক্যালি আমরা এখানে এইখানে আমরা কি করতে পারি, এই ড্যাশবোর্ড হিসাবে এটাকে যদি কাজ লাগাই, এত বড় না, এইখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটাকে সেট করব। তো এখানে আমাদের ডেজি ইউআই এর থেকে ইউআইটাকে নিতে হবে। এখানে কম্পোনেন্টসে যাব, কম্পোনেন্টসে গিয়ে এখানে ডেজি ইউআই থেকে আমাদের ইউআই চুজ করাটা বেটার হবে। কোন ইউআইটা নিলে আমরা কাজটা করতে পারি সেটা দেখব।
এই ড্রয়ার বা সাইড বার, এইটা হচ্ছে এই যে এই জিনিসটা, ঠিক আছে, আচ্ছা। এই জিনিসটা, ও আচ্ছা। এই যে লেফট সাইডে যেটা হ্যাঁ আছে, হ্যাঁ এটা হ্যাঁ, এটা হচ্ছে, ড্রয়ার এটা হচ্ছে, এটাকে ড্রয়ার বলে নামে। আহ, এই সাইড বার মেনু। তা আমরা আচ্ছা। অ্যাকচুয়ালি এখানে একটা সাইড বার মেনু এখানে রাখতে চাই, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এই সাইড বার মেনুটার দিয়ে এখানে আমরা পেজটাকে ডিজাইন করব। তাহলে এই যে অপশানসটা রয়েছে এইটাকে ইউটিলাইজ হ্যাঁ। করতে হবে। তাহলে এইটাকে আমরা কপি করলাম, করে আচ্ছা, আপাতত এখানে এইচটিএমএলটা নিচ্ছি কেন, ইয়েটা নিলাম না তো? সেই কারণে ভুল হলো। এইখানে এটা ঠিক, নিলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এটা এটা নিলে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে এইটা নিলাম, এইটা, এতে কি হচ্ছে আমার এইটা হ্যাঁ জিনিসটা দেখতে বেশ ভালো লাগছে। হুম, এবার বেশ ভালো হয়েছে। এবার এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে এই জিনিসটা যেটা আছে, এটা হ্যাঁ যখনই আমরা এই পেজ থেকে এই পেজে যখন আসি তখন এটা বন্ধ হয়ে যাচ্ছে, ওপেন থাকছে। হ্যাঁ কিন্তু আমরা তো যখন ওপেন করলাম তো ওপেনই থাকা উচিত। এবার এই সমস্ত জিনিসগুলোকে ওই মানে হুকস বা স্টোরেজ ইউজ করে এটা করতে হবে, মানে যাতে কিনা আচ্ছা। এখানে এইটা যাতে ঠিকঠাক থাকে। তো মানে আমাদের স্টেটকে মেনটেন করা আর কি। স্টেট মেনটেন করার যে ব্যাপারটা সেটা। তো এই ক্ষেত্রে আমাদের এইখানে ন্যাব টাইটেল, পেজ কন্টেন্ট, এই পার্টটা রয়েছে। আর মেনু বারে এইখানে হোম পেজ অ্যান্ড সেটিং এইভাবে দিয়ে রেখেছে, ঠিক আছে। আর এখানে সাইড বার কন্টেন্টে সাইড বার টাইটেল এইভাবে দিয়ে রাখলাম। তাহলে কী হলো, এটা সাইড বার টাইটেল হিসেবে এই জায়গাটা থাকলো, ঠিক আছে। আর পি কলম, ট্রেড অ্যাপ বলে রাখলাম। আর এখানে এবার এইখানে একটা অসুবিধা হয়ে যাচ্ছে, যখনই কিনা আমাদের এটা ছোট হচ্ছে, এই জায়গাটা
বেরিয়ে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে আমাদের মেনু বারের অপশানসটা, কিন্তু এই জায়গাটা বেশি বড় হয়ে গেলে অসুবিধা হবে। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসটাকে মোটামুটি একটা আইকনের মতন করে রেডি করলাম। ঠিক আছে, এবার এই যে পুরো ব্যাপারটা রয়েছে এটাকে রেডি করার পর এটা ফ্লেক্স রো হিসাবে এটা থাকবে, রো আইটেম। অ্যান্ড যখন এটা শো করছে তখন এইভাবে থাকছে। এটা ঠিক আছে, মোটামুটি দেখতে সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এই হয়ে গেল কাস্টমাইজেশন। হুম এবার এই যে ড্যাশবোর্ডের যে ডিজাইনটা, এবার হুম এই ড্যাশবোর্ড, এইটা তো একটা ফুল ফুল ড্যাশবোর্ড ডিজাইন হলো। হুম এটাকে আমরা কম্পোনেন্টের মধ্যে রাখি, এটার নাম দিই ড্যাশবোর্ড TSX। ওকে, হুম এক্সপোর্ট ডিফল্ট FUNCTION ফাংশন স্মল ফাংশন, এটার নাম হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, এই যে পুরো যে ডিজাইনটা, এটাকে কপি করলাম এখান থেকে, করে ফুল কপি পার্টটাকে আমি এখানে ফেললাম। ঠিক আছে, এবার এইটাকে ফেলার পর এবার হচ্ছে কি আমাদের পেজ কন্টেন্টের যে পার্টটা, সেটা হচ্ছে আমার এই জায়গাটা। ঠিক আছে, এবার এইখানে আমাকে কাস্টমাইজ করতে হবে। এখানে অবশ্যই আমরা চিলড্রেন ইউজ তো করবো, বাট চিলড্রেন ইউজ করার বাদেও আমাদের এখানে যেমন থাকবে টাইটেল, টাইটেল থাকবে, টাইটেল এখানে ইউটিলাইজ হবে। তারপরে টাইটেলটা তো এখানে রয়েছে টাইটেল, যেটা ড্যাশবোর্ড বলে এখানে রাখলাম। ওকে, এবার পেজ কন্টেন্টের যে পার্টটা, সেটা আমাদের এই জায়গায় থাকবে, এবং পেজ কন্টেন্টের যে পার্টটা সেটা চিলড্রেন হিসাবে এখানে থাকবে। ঠিক আছে, এটা আমার এটা থাকলো। এটা হচ্ছে এরপরে থাকবে আমাদের অ্যাপ নেম, যেটা আমরা এখানে দেবো অ্যাপ নেম। অ্যাপ নেম, তো এই অ্যাপ নেম যেটা থাকবে সেটা হচ্ছে অপশনাল। ঠিক আছে, এই অ্যাপ নেমটা আমরা চিলড্রেনটাকে অপশনাল রাখলাম না, চিলড্রেনটা থাক। এবার এখানে অ্যাপ নেমের যে পার্টটা, অ্যাপ নেমের পার্ট হচ্ছে এইখানে। ঠিক আছে, অ্যাপ নেম, আর এখানে এই অ্যাপের যে সিগনেচারটা, অ্যাপ লোগো যেটা, সেটাও আমরা এখানে এইখানে এটাকে বসিয়ে দিলাম অ্যাপ লোগো। এরপরে এই যে মেনু আইটেম যেটা রয়েছে, এই মেনু আইটেমগুলোকেও সেট করতে হবে। এবার এইখানে বেসিক্যালি কী হচ্ছে, দু রকমভাবে এখানে রয়েছে। একটা হচ্ছে আমার এখানে SVG আইকন, এটা হচ্ছে SVG ফিল্ডে SVG আইকন দেওয়া রয়েছে। তো এখানে SVG আইকন আর সঙ্গে আমাদের টেক্সট, এইভাবে জিনিসটা দেওয়া হবে। এটা আমাদের মেনু বারের ওপর বেস করে করব। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা এখানে এক্সপোর্ট ফাংশন করে এইখানে আমরা করছি এক্সপোর্ট ফাংশন করে এই জায়গাটার মধ্যে এটাকে রাখছি মেনু বার।
হ্যাঁ, একটা ইমেজ আর একটা হচ্ছে টেক্সটটা এসভিজি যেটা। এখানে হচ্ছে এটা ফাংশন হবে না, এটা হবে ইন্টারফেস। এখানে কি হচ্ছে, লেভেল হবে, পাথ হবে, সাব মেনু হবে, আর এখানে থাকবে আইকন। ঠিক আছে, এই অপশানসগুলো থাকবে। আচ্ছা, আর এইখানে যে অ্যাঙ্কার, আচ্ছা এই পাথটাকেও অপশনাল রাখছি, কারণ পাথও ইউজ হ্যাঁ, হতে পারে, অথবা এইখানে ACTION অ্যাকশন বলে এখানে ফাংশানে ইউজ হতে পারে। ঠিক আছে, আচ্ছা। এখানে লেভেলটা দরকার পড়ছে, পার্ট বা অ্যাকশন এই হিসাবে আমরা জিনিসটাকে চেঞ্জ করব। তো এটা হয়ে গেল আমার মেনু, এবং এইখানে আমাদের একটু ভয়েসটা মাঝে মাঝে ইয়ে হয়ে যাচ্ছে। আমি কি? তো হতে পারে এখানে এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এই মেনুজ আইটেমটা এখানে থাকছে। এবার এই যে মেনুজ আইটেমটা, এই মেনু আইটেমটা অ্যাকচুয়ালি আমাদের এইভাবে মেনু আইটেম লেখা হলো। এবার এই যে মেনু আইটেমটা যেটা লেখা হচ্ছে, সেই মেনু আইটেমটা লেখা হবে এর ওপর বেস করে। এখানে যদি আইকনটা যদি থাকে তাহলে আইকন আসবে, না হলে আসবে না। ঠিক আছে, এইটা যদি অ্যাঙ্কার ট্যাগ দিয়ে দিতে পারি অসুবিধা নেই। ঠিক আছে, অ্যাঙ্কার ট্যাগ দিলে দিতে পারি। এবার অ্যাঙ্কার ট্যাগ দিলে অবশ্যই এখানে পাথ, আর যদি অন ক্লিক হয় অ্যাকশন, সেই হিসেবে যেতে পারে। ঠিক আছে, এটা হলো ব্যাপার। আর এই ক্ষেত্রে এখানে লেভেল থাকছে। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল প্রসেসটা। তাহলে এখানে এটা থাকছে, আর এখানে ভয়েডে তো বাই ডিফল্ট আনডিফাইনই থাকবে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল জিনিসটা। এবার এই ক্ষেত্রে আমাদের কোনো মেনু তেমন বানানো নেই। এইখানে ব্যাপারটা হচ্ছে, এইটা যদি থাকে তাহলে ইমেজ সোর্সের মধ্যে ওটাকে বসাবো, আদারওয়াইজ মানে আইকন থাকলে হবে এই রকম আর কি। আইকন থাকলে আইকন বসবে, আইকন লিঙ্ক বসবে, নাহলে এখানে ফাঁকা থেকে যাবে। এই হচ্ছে ওভারঅল আইডিয়াটা। তো এই হচ্ছে পুরো জিনিসটা নিয়ে কাজ। এবার এখানে ড্যাশবোর্ড, ট্রেড ড্যাশবোর্ড, ট্রেড অ্যাপ, টিএ। এবার মেনুতে হচ্ছে এখানে এই হচ্ছে পুরো ব্যাপার। এর মধ্যে অ্যাকচুয়ালি এই যে মাঝখানে যে পার্টটা, এই ট্রেড ড্যাশবোর্ড বলে এই যে লেখাটা, এটা মাঝখানে যাবে, যেটা হচ্ছে এইখানে আসলো। আর এছাড়া আমাদের পুরো পেজের যে সেটিংসটা, সেটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি।
ঠিক আছে। আপাতত ঠিক আমাদের আছে। কোনো আইকন সেভাবে নেই বলে আমাদের জাস্ট হ্যাঁ ঠিক সবকটাই হোম আছে, পেজের। একটাই বারে বারে আসছে, ঠিক আছে। এবার এইখানে আমরা এসভিজি আইকন, এসভিজি আইকনস আমরা পেয়ে যাই বিভিন্ন জায়গা থেকে। ঠিক আছে, এইখানে আমরা পেজ পেজেসের একটা আইকন নিয়ে রাখি, তাহলে সুবিধা হবে। এবার এই যে পেজেসের যে আইকনটা, এটাকে আমি চাইলে আমাদের ইমেডিয়েটলি নিয়ে আসতে হবে। সরি, এখানে পেজ আইকন বলে এখানে রাখলাম। জাস্ট আমি এখানে এটাই করতে চাইছি যে এখানে যে ড্যাশবোর্ড যেটা রাখা আছে, এইখানে এটা দিয়ে রাখলাম। তাহলে এখানে আমাদের পেজের যে হ্যাঁ আইকন সেটা আপাতত হয়ে থাকলো। তো এখান থেকে আমরা মোটামুটি সমস্ত রকমের আইকন রাখতে পারি। তো সেই ক্ষেত্রে এইখানে এখানে একটা ফোল্ডার বানিয়ে রাখতে পারি আইকনস বলে, হ্যাঁ যেগুলো আমরা ইউটিলাইজ করব। তো হ্যাঁ সেই ইউটিলাইজেশনের জায়গায় এটাকে রেখে এবার এখানে ICONS আপনাকে আইকনস এখানে এটা দিয়ে রাখলাম। তাহলে এখানে আমাদের সমস্ত আইকনসগুলো এখানে থাকলো। ওকে, এবার ভেতরে যে পেজের যে পার্টটা, এই পেজের পার্টটা তো অবশ্যই আমাদের এখানে ড্যাশবোর্ডে না, এই যে ট্রেডের মধ্যে যেটা আছে এইখানে এত কিছু, এই যে এত কিছু যে লেখা হয়েছে না, এত কিছু নাও লিখতে পারতাম। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের এইগুলো অলরেডি অপশনাল হিসেবে রাখা আছে। ঠিক আছে, আচ্ছা সেখানে আমাদের এত কিছু না রাখলেও আমাদের ডিফল্ট এইটাই আমাদের থাকছে। ঠিক আছে, আচ্ছা তো আচ্ছা সেক্ষেত্রে আমাদের এত কিছু দরকার নেই, কিন্তু আমাদের এইটা বাদ দিলে পারে, মানে আমরা এখানে যদি কিছু না লিখতাম, যদি এখানে কিছু না লিখি, এখানে যদি কিছু না দিই, তাহলে প্রবলেম শো করবে, কারণ চিলড্রেনটা আমার ম্যান্ডেটরি করা আছে। ঠিক আছে, তো চিলড্রেনে আমাকে কিছু না কিছু লিখতেই হতো। তো সেই এইখানে এটা লিখলাম, বাট কারণ এর ভেতরে আমরা যেটা করব সেটা কন্টেনারের ভেতরে লিখে কাজ করব। তো কন্টেনারটা থাকছে। কন্টিনিউয়ার মধ্যে ট্রেড যেখানে লেখা আছে সেখানে আমরা বাকি কাজ করব। এবার এখানে আমরা সমস্ত আমাদের ডিজাইন ফিজাইন থাকবে। এই হয়ে গেল মোটামুটি আমাদের একটা ড্যাশবোর্ড ইউআই। এরপরে আরও চাইলে মডিফাই করতে পারি, বাট আমাদের এখানে উইদাউট এনি আদার্স চেঞ্জেস, এখানে অপশানস দেওয়ার থাকলো, অনেক অপশানস দিয়ে রাখলাম, কিন্তু এইভাবে ডিজাইনটাকে সেট করলাম। তো আজ কি এই অবধি থাকবে? হ্যাঁ ঠিক আছে,
আমিও এগুলো তৈরি করে রাখবো। ঠিক আছে, তাহলে আজকে হ্যাঁ, মতন এই অবধি থাক, আমি হ্যাঁ, আজকে শেষ করি। ঠিক আছে।